সরকার তিন বিপদের মধ্যে পড়েছে। একেবারে ভাবেই নাই যে এই বিপদগুলো তার ঘাড়ে এখন চট করে এসে পড়বে। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সা লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। প্রথমে বেনজির, জেনারেল আজিজ এবং তারপরে আনোয়ার আজিমের ঘটনাগুলো সরকারকে সাংঘাতিক রকম বেকায়দায় ফেলেছে এবং জনমনে দলের সরকারের ভাবমূর্তি যে যথেষ্ট নষ্ট করেছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার বর্তমানে মোট 3টি বিপদের মধ্যে রয়েছে। তো কি সেই বিপদ, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন শামসুজ্জামান দুদু। প্রিয় দর্শক, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটি হলো এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার আরও একটি চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন ডিবি হারুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে এসে নতুন করে চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করলেন। কি সেই তথ্য, তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখিয়ে ভিডিওটি শুরু করেছি, সেগুলোর বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন। তো দর্শক, আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। বা এই মুহূর্তে প্রথম আলোর একেবারে শীর্ষ যে খবরটি, সেটি হচ্ছে বেনজির, আজিজ, আনোয়ারুলকে নিয়ে আওয়ামী লীগের অস্বস্তি, দায় কার, এই শিরোনামে খবরটি। সেখানে বলা হচ্ছে যে দুই বাহিনীর প্রধান তো আছেন সাবেক, এবং সেই সঙ্গে এমপি আনোয়ার আজিম আনার, তাদের এই যে পরপর ঘটনা, সেই ঘটনাগুলোর মধ্যে পরিষ্কার যেগুলি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চোরাচালান। তো এইরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে যখন কি এই অভিযোগ দেশে বিদেশে সামনে আসে, তখন কি দল এর দায় অস্বীকার করতে পারে, নাকি ব্যক্তি আজিজ, বেনজির এবং আনোয়ারুল আজিমকে বা তার পরিবারকে বহন করতে হবে? সেই প্রসঙ্গগুলো এখন রাজনীতির অঙ্গনে আলোচনা হচ্ছে। দল অস্বস্তিতে আছে, কিন্তু দলীয়ভাবে এই ব্যাপারে তারা কোনো বক্তব্য দিচ্ছে না। যখন প্রশ্ন আসছে, তখন বলা হচ্ছে যে এই দায় ব্যক্তি বিশেষের, সরকারের না। কিন্তু বিষয়টি কি গ্রহণযোগ্য হবে? মানে এর দায় দায়িত্ব শুধু ব্যক্তিগতভাবে যারা করেছেন এই ক্ষমতাধর ব্যক্তিরা, তারাই, নাকি দলেরও দায়িত্ব আছে? কেন আজিজ আহমেদ, বেনজির আহমেদ যখন ক্ষমতায় ছিলেন, তখনই তো তাদের দুর্নীতি অনিয়মের নানা খবরাখবর গণমাধ্যমে এসছে, শুধু দেশের পত্রপত্রিকা না, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি কেন? কেন চুপ ছিল? এমনকি বেনজির আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, সেটিকে রাজনৈতিক বলে আখ্যায়িত করা হয়েছে। কেননা তখন তিনি খুব দাপুটে আইজিপি ছিলেন। সেনাপ্রধান হিসেবে আল জাজিরা যখন তথ্যচিত্র প্রকাশ করেছে, তখনও কিন্তু সরকার সাফাই দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এখন কিন্তু এই দায় থেকে রেহাই মিলছে না দলের, এবং একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। মানে যে তাদের বিরুদ্ধে দেশে বিদেশে নানা অভিযোগ উঠেছে গণমাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে। তখন সেটিকে গুরুত্ব না দিয়ে সেটিকে বলা হয়েছে যে এটি হচ্ছে রাজনৈতিক বিষয়, যুক্তরাষ্ট্র সরকারকে পছন্দ করে না বা সরকারকে উৎখাত করতে চায়, এগুলি ষড়যন্ত্রের অংশ, এইভাবে নানা কথাবার্তা বলার চেষ্টা করা হয়েছে। জেনারেল আজিজের উপর যখন নিষেধাজ্ঞা দিয়েছে, সেটিকে তারা সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু সরাসরি বিরোধিতাও করেনি, আবার সমর্থনও করেনি। সব মিলিয়ে এক ধরনের আশ্রয় প্রশ্রয় এই ব্যক্তিগুলো পেয়েছে, সেটি পরিষ্কার। এবং এখন গত 1.5 মাস ধরে প্রথমে বেনজির, জেনারেল আজিজ এবং তারপরে আনোয়ার আজিমের ঘটনাগুলো সরকারকে সাংঘাতিক রকম বেকায়দায় ফেলেছে এবং জনমনে দলের সরকারের ভাবমূর্তি যে যথেষ্ট নষ্ট করেছে, এটা দল মুখে না বললেও তাদের ভেতরে ভেতরে নিশ্চয়ই আলোচনা হচ্ছে। দর্শক, সে প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে, গুলশান এলাকায় হয়েছে, এবং এই প্রি প্ল্যানের একটা গ্রুপ ছিল। আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা দুটি তথ্য, একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা, আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ। মদতদাতা গ্রুপ যে আপনারা জানেন, মাস্টারমাইন্ডের নাম আপনারা জেনেছেন, শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন, 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা সত্য সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ মধ্যে থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে কিন্তু 10 তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে চলে গেছেন। আর যে গ্রুপটাকে রেখে আসলেন, মানে এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন। সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্য তথ্য দিয়েছেন। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সা লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এবং সেখানে তারা যখন সেখানে যায়,
সেখানে যে এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই 4-5 জনই কিন্তু একটি দলের নেতা, সেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই। অবশ্যই শত্রুতা রয়েছে, তাদের যে প্ল্যান ছিল ওই দিনের, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের পর এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন, কিন্তু যেভাবেই হোক কুটিলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে, এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন, সেখানে 12 তারিখ থেকেই আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাকে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে 10 এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম চেতনা নষ্ট তার মুখে নাকে দিয়ে দিলে চেতনা নষ্ট হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে, যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। সরকার 3 বিপদের মধ্যে পড়েছে, একেবারে ভাবেই নাই যে এই বিপদগুলো তার ঘাড়ে এখন চট করে এসে পড়বে। 3 বিপদের 1 নম্বর হচ্ছে মিস্টার আজিজ, সাবেক সেনাপ্রধান করা হয়েছিল। তিনি অবশ্য তার প্রতিদানও যারা তাকে সেনাপ্রধান করেছিলেন তাদের দিয়েছেন। একটি সরকার অবৈধভাবে ভোটারবিহীন মধ্যরাতে কিভাবে তার বাহিনীকে ব্যবহার করে সরকারের তথাকথিত নির্বাচনের নামে বিজয় ঘোষণা করা, এবং তিনি সদম্ভে বলেছিলেন আমি এমন নির্বাচন পৃথিবীর বিশ্বের এত সুন্দর নির্বাচন কোথাও দেখি নাই। তার দৃষ্টিতে এটা সুন্দর ছিল, কিন্তু পরবর্তীতে জাপানের রাষ্ট্রদূত তার দৃষ্টিতে বলেছিলেন এইরকম মধ্যরাত্রের ব্যালট বাক্স সরকারের লোকজন ব্যালট বাক্স ভরে ফেলে নির্বাচন পৃথিবীর আর কোথাও তিনি দেখেননি। মিস্টার আজিজের কথা আর একসময়ের জাপানি রাষ্ট্রদূতের কথা একেবারে বিপরীত। এই মিস্টার আজিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছে এবং তার পরিবার সহ বিএনপির মতো বৃহৎ সংগঠনের সাংগঠনিক সম্পাদক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। মিস্টার বেনজির এই ব্যাপারে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন মানুষের রক্ষা করার কথা, কিন্তু রক্ষা তো দূরে থাক, আজ পর্যন্ত ইলিয়াস আলী ঘরে ফিরে আসেনি, স্বজনদের কাছে ফিরে আসেন। তিনি মৃত না জীবিত, তার যদি উদ্দেশ্যে একটা দোয়া মাহফিল করা হয় সেটিও করা কঠিন, কারণ নিশ্চিত না দোয়ার বক্তব্যটা কি হবে, তার সহায় সম্পত্তির উত্তরাধিকার কিভাবে গণিত হবে, তিনি কি মৃত না জীবিত। এক মর্মান্তিক যাতনার কথা, তার পরিবারই শুধু এই বিষয়টি বুঝতে পারে। ইলিয়াসের প্রসঙ্গ বলে শেষ করা যাবে না। নানা দিক থেকেই এই প্রসঙ্গটা দীর্ঘদিন ধরে আমাদের জাতির জন্য একটি কলঙ্কজনক ইতিহাস হয়ে আছে, সরকারের জন্য বা রাজনীতির জন্য। আর সব থেকে ভয়ঙ্করভাবে হঠাৎ অপ্রত্যাশিতভাবে বলবো না, কারণ সরকার জেনে বুঝে তাকে মনোনয়ন দিয়েছিল মিস্টার আজম ঝিনাইদহ এমপি, এখন এমপি বলা যাবে না, খণ্ড খণ্ড করে তাকে নির্মম নির্দয়ভাবে প্রতিপক্ষরা খুন করেছে। খুন কারা করেছে সরকার হয়তো ইতিমধ্যে জেনেছে, যদিও নাম ধাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু বিভিন্ন মিডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই বিষয়টি চলে এসেছে। একটা চোরাকারবারি, একটা লুণ্ঠনকারী, হত্যাকারী, সে জনপ্রিয় হয় কি করে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে জনপ্রিয়তার কারণে তাকে মনোনয়ন দিয়েছে। যখন তাকে মনোনয়ন দিয়েছে তিনি তখন ইন্টারপোলের আসামি, ওয়ান্টেড, পুলিশ তাকে বিশ্বব্যাপী খুঁজে বেড়াচ্ছে। এটি কি সরকারের হাতে ছিল? তারপরেও তারা দিয়েছে। এখন মুখ রক্ষা করার জন্য, পিঠ বাঁচানোর জন্য, দলকে বাঁচানোর জন্য এইসব আজগুবি কথা তারা বলছে। এই যে হত্যাকাণ্ড ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয়টি হচ্ছে এটা ভারতের মাটিতে সংঘটিত হয়েছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বলার চেষ্টা করেছে সব খুনি বাংলাদেশি,
কিন্তু হত্যাকাণ্ড তো বাংলাদেশে হয় নাই। তার সহযোগীরা তো খুনি, তার যে বাসায় আশ্রয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে সেটাও তো ভারতে। সেই জন্য ভারতকে রক্ষা করতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যেসব কথা বলছেন সেটা বলা ঠিক হচ্ছে কিনা একটু ভেবেচিন্তে দেখলে ভালো হয়। এই যে 3টি কথা এখন বললাম, এটা খুবই আলোচিত বিষয়। এই যে গতকালও বোধহয় আদালত মিস্টার বেনজিরের সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু জব্দ করেছে। এই কয়দিন আগেও তিনি মহাপুলিশ পরিদর্শক ছিলেন। এই যদি পুলিশ পরিদর্শক হয়, এই যদি সাবেক সেনাপ্রধান হয়, এই যদি এমপি নামধারী হয়, তাহলে বাংলাদেশটা এখন আছে কোন জায়গায়, অবস্থানটা কি? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? তো দর্শক, দেখলেন সবগুলো ভিডিও। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।